নমস্কার। আচ্ছা, আমাদের চারপাশের এই যে জগৎ, এটাকে আমরা ঠিক কিভাবে বুঝি বলুন তো? আসলে সবকিছুই কিন্তু শুরু হয় মাপা দিয়ে, মানে পরিমাপ দিয়ে। তো আজ আমরা ভৌতবিজ্ঞানের একেবারে গোড়ার কথায় চলে যাব, পরিমাপ আর একক। চলুন না দেখি কিভাবে সাধারণ কয়েকটা সংখ্যায় এই পৃথিবীকে বোঝার চাবিকাঠি হয়ে ওঠে। তো প্রথমেই একটা সহজ প্রশ্ন। আচ্ছা, বিজ্ঞানের চোখে ঠিক কোন জিনিসগুলো মাপা যায়? মানে ধরুন, আমাদের তো কত কিছুই মনে হয়, আনন্দ, দুঃখ, রাগ, কিন্তু এগুলোর কোনোটাকে কি সংখ্যায় মাপা যায়? বলা যায় যে আজ আমার 5 কেজি আনন্দ হয়েছে? দেখুন, ঠিক তাই। আমাদের আনন্দ বা দুঃখের মতো অনুভূতিগুলো মাপা যায় না, কিন্তু শরীরের তাপমাত্রা, ওটা তো থার্মোমিটার দিয়ে খুব সহজেই মেপে ফেলা যায়। বিজ্ঞানের জগতে ঠিক এই রকম যা কিছু পরিমাপ করা সম্ভব তাকেই আমরা একটা বিশেষ নামে ডাকি, আর সেটা হলো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। এখন কথা হচ্ছে, সব ভৌত রাশি কিন্তু একই রকমের হয় না। এদেরকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা হয়, আর এই পার্থক্যটা বোঝা কিন্তু ফিজিক্সের জন্য খুবই জরুরি। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি সেই দুটো ভাগ। দেখুন, একদিকে আছে স্কেলার রাশি। এর শুধু একটা মান আছে, ব্যাস। যেমন ধরুন, এই বস্তুটার ভর 10 কেজি, বা এখন বাজে সকাল 10টা। এখানে আর কিছু বলার নেই। কিন্তু অন্যদিকে আছে ভেক্টর রাশি। এর কিন্তু মান আর অভিমুখ বা দিক দুটোই বলতে হয়। যেমন একটা গাড়ি ঘন্টায় 50 কিলোমিটার বেগে উত্তর দিকে যাচ্ছে। শুধু 50 কিলোমিটার বেগে যাচ্ছে বললে কিন্তু পুরোটা বলা হলো না। কোন দিকে যাচ্ছে সেটাও জরুরি। এখানেই কিন্তু একটা দারুণ মজার ব্যাপার লুকিয়ে আছে। তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্টের কথা ভাবুন। এর তো মান আছে, আবার দিকও আছে, তাই না? কিন্তু তা সত্ত্বেও এটা একটা স্কেলার রাশি। অদ্ভুত লাগছে? কারণটা হলো, এটা ভেক্টরের যোগের সাধারণ নিয়মগুলো মানে না। বিজ্ঞানের এই ছোট ছোট ব্যতিক্রমগুলোই কিন্তু আসল মজা, তাই না? বেশ, আমরা তো ভৌত রাশি কি সেটা বুঝলাম, কিন্তু শুধু সংখ্যা দিয়ে তো কাজ হবে না। সংখ্যাকে অর্থ দিতে হলে তার পাশে কিছু একটা বসাতে হয়, তাই না? ঠিক যেন একটা ভাষা। বিজ্ঞানের সেই ভাষাকেই আমরা বলি একক বা ইউনিটস। একবার ভাবুন তো, কেউ এসে বলল তার উচ্চতা 5, কি বুঝবেন? 5 ফুট, 5 মিটার, নাকি 5 হাত? একক ছাড়া এই 5 সংখ্যাটার কিন্তু কোনো মানেই নেই, একেবারেই অর্থহীন। সেজন্যই বিজ্ঞানে সঠিক একক ব্যবহার করাটা এত বেশি জরুরি। এই এককগুলোকেও কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিটস। এগুলোকে বলা যেতে পারে পরিমাপের জগতের এক একটা ইট, একেবারে বেসিক, প্রাথমিক। যেমন ধরুন, দৈর্ঘ্য, ভর বা সময়। এরা কিন্তু স্বাধীন, অন্য কোনো এককের ওপর নির্ভর করে না। আর ওই ইটগুলো জুড়ে জুড়ে যেমন একটা দেওয়াল তৈরি হয়, ঠিক সেভাবেই মৌলিক এককগুলো মিলিয়ে তৈরি হয় লব্ধ একক বা ডিরাইভড ইউনিটস। যেমন ধরুন বেগ, এর একক কিভাবে আসে? দৈর্ঘ্যের একককে সময়ের একক দিয়ে ভাগ করে, মানে মিটার প্রতি সেকেন্ড। দেখলেন তো, দুটো মৌলিক একক মিলে একটা নতুন একক তৈরি হলো। এখন এই একক প্রকাশের জন্য দুটো খুব চালু সিস্টেম আছে, সিজিএস আর এসআই। এগুলোকে বলতে পারেন বিজ্ঞানের দুটো আলাদা উপভাষা বা ডায়ালেক্ট। সিজিএস সিস্টেমে দৈর্ঘ্য মাপা হয় সেন্টিমিটারে আর ভর গ্রামে, আর সারা বিশ্বে যেটা চলে সেই এসআই সিস্টেমে দৈর্ঘ্য মাপা হয় মিটারে আর ভর কিলোগ্রামে। তবে এখানেও একটা মজার ব্যাপার আছে, খেয়াল করে দেখুন। দুটো উপভাষাতেই সময়ের একক কিন্তু একই, সেকেন্ড। চলুন, এতক্ষণ যা যা শিখলাম সেগুলোকে এবার একটা বাস্তব উদাহরণের মধ্যে দিয়ে দেখা যাক। আর তার জন্য আমরা কথা বলবো ঘনত্ব বা ডেনসিটি নিয়ে। আচ্ছা, এই ঘনত্ব বা ডেনসিটি জিনিসটা কি? খুব সহজ করে বললে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কোনো বস্তু কতটা ঠাসাঠাসি করে আছে সেটাই হলো তার ঘনত্ব। আর যদি একটু বইয়ের ভাষায় বলি, তাহলে কোনো পদার্থের একক আয়তনের ভরকেই তার ঘনত্ব বলে। এর ফর্মুলাটাও কিন্তু একদম সহজ। ঘনত্ব সমান সমান ভরকে আয়তন দিয়ে ভাগ, মানে D = mBV। এখানে D মানে ডেনসিটি বা ঘনত্ব, M হল ম্যাস বা ভর, আর V হল ভলিউম বা আয়তন। ছোট্ট একটা সূত্র, কিন্তু দারুণ কাজের। এই ছবিটা দেখলেই ব্যাপারটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, একটা ছোট্ট লোহার বলের ওজন একটা বিশাল তুলোর বলের থেকেও বেশি হয়। কেন?
কারণটা খুব সোজা। লোহার ঘনত্ব তুলোর থেকে অনেক অনেক বেশি। মানে একই পরিমাণ জায়গায় লোহা অনেক বেশি ঠাসা থাকে। এবার চলুন প্রকৃতির একটা অদ্ভুত রহস্যের কথা জানা যাক, যেটা কিন্তু এই ঘনত্বের ধারণাকে আরও পরিষ্কার করে দেবে। আর সেটা হলো জলের এক ব্যতিক্রমী আচরণ, যাকে বলা হয় জলের অ্যানোমালাস এক্সপ্যানশন। সাধারণত কি হয়, কোনো জিনিসকে ঠান্ডা করলে তার ঘনত্ব বাড়ে, কিন্তু জলের বেলায় ঘটে একটা অদ্ভুত কাণ্ড। জলের ঘনত্ব 0 ডিগ্রিতে নয়, বরং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে বেশি হয়। আর এই একটা আশ্চর্য আচরণের জন্যই কিন্তু শীতের দেশে লেকের ওপরিভাগ বরফ হয়ে গেলেও তার নিচে জল তরল থাকে আর মাছেরা বেঁচে থাকতে পারে। ভাবা যায়? তত্ত্ব তো অনেক আলোচনা হলো, তাই না? চলুন এবার একটা ছোট্ট অঙ্ক কষে দেখা যাক। তাহলে ঘনত্বের এই ফর্মুলাটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখো, প্রথমে খালি বোতলের ভর ছিল 100 গ্রাম। তরলটা ঢালার পর ভর হলো 250 গ্রাম। তাহলে শুধু তরলটার ভর কত? 250 থেকে 100 বাদ দিলে হয় 150 গ্রাম। সিম্পল। আর আয়তন তো বলাই আছে, 100 ঘন সেন্টিমিটার। এবার শুধু ফর্মুলায় বসিয়ে দিন D = m/v, মানে 150 ভাগ 100। উত্তর চলে এলো 1.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। দেখলেন তো কি সহজ? পুরো আলোচনা তো শেষ হলো। যাওয়ার আগে চলুন সবচেয়ে জরুরি কয়েকটা পয়েন্ট, যেগুলো পরীক্ষার জন্য মনে রাখতেই হবে, সেগুলো একবার চট করে ঝালিয়ে নিই। একদম সংক্ষেপে মনে রাখতে হবে। 1. স্কেলার মানে শুধু মান, ভেক্টর মানে মান আর দিক দুটোই। 2. এসআই পদ্ধতির 3টে মূল একক, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। 3. ঘনত্বের সেই ম্যাজিক ফর্মুলা D = m/v। 4. জলের সেই বিশেষ নিয়মটা, সবচেয়ে বেশি ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াসে। আর 5. একক লেখার সময় কোনো প্লুরাল বা ফুলস্টপ নয়, মানে 10 kgs বা cm ডট লেখা যাবে না। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাবার জন্য। আমরা তো দেখলাম যে জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াসে সবচেয়ে বেশি হয়। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে জলের এই ছোট্ট একটা ব্যতিক্রমী আচরণের জন্যই হয়তো আমাদের এই গ্রহে প্রাণের বিকাশ সম্ভব হয়েছে? উত্তরটা কিন্তু বিজ্ঞানের একটা খুব গভীর প্রশ্নের দিকে নিয়ে যায়।